আর চতুর্দিকে শুধু আর শুধুমাত্র একটাই নাম শোনা যাবে, একটাই নাম শোনা যাবে, আর সেটা হলো মহারাজ চন্দ্রসেন। আর উজ্জয়িনীর রাজ সিংহাসন আমার হবে, আমার মহারাজ চন্দ্রসেনের। মহারাজের জয় হোক। সেনাপতি, তুমি তো যুদ্ধক্ষেত্রে গিয়েছিলে। মহারাজ, এক অচেনা ব্যক্তি আমাদের সৈন্যদের হারিয়ে দিয়েছে। সেনাপতি, বলো এটা অসত্য, মিথ্যে সব। মহারাজ, যা সত্যি সেটাই বলছি। ওই অচেনা ব্যক্তি আমাদের সৈন্যদের উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়ল যে আমাদের সৈন্যদের পিঁপড়ের মতো মেরে ফেলল। একজন, শুধুমাত্র একজন, আর তাও আমারই তমল প্রদেশে ঢুকে? অসম্ভব। চন্দ্রসেন! একজন লোক আর আমার সম্পূর্ণ সেনা? এমন সাহস তো শুধুমাত্র বিক্রমাদিত্যরই আছে। অর্থাৎ বিক্রমাদিত্য তমল প্রদেশেই আছে। আমার রাজ্য থেকে কেউ যেন বেরোতে না পারে। প্রত্যেকটা বাড়িতে ঢুকে তল্লাশি করো। আমি বিক্রমাদিত্যকে চাই, বিক্রমাদিত্যকে চাই, আর তাও জীবিত, আর তাও জীবিত। বিক্রমাদিত্য, তুমি আমার তমল প্রদেশে পা দিয়ে নিজের মৃত্যুকেই ডেকে এনেছো। এবার তোমার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি সাক্ষাৎ হবে। আর এই সাক্ষাৎ তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। মৃত্যু। আরে ভাই, একটু তাড়াতাড়ি হাত চালাও। কাজ করার সময় যেন তোমাদের হাত পা চলেই না, আর পয়সার বেলায় কড়াই ঘন্টা হিসেব করবে। আরে আলুলিকা, দেখ তোর বাবা এসেছে, তাড়াতাড়ি আয় এখানে। তুমি এসে গেছো? বসো বসো। কি হলো? কথা হলো? বাড়িঘর কেমন? ছেলের বাবা কেমন? ওরা সত্যি সত্যি আমাদের কাছ থেকে পণ নেবে না? আচ্ছা, ছেলে কেমন? আরে কোনো উত্তর দেবে তো নাকি? ওখানে কোনো কাণ্ডবাদী আসেনি তো? আরে নিঃশ্বাস তো নিতে দাও, তারপর বলছি। সম্বন্ধ পাকা করে এসেছি। আলোলিকার জন্য এগুলো পাঠিয়েছে। আচ্ছা, এইগুলো আলুলিকার জন্য নিয়ে যা। হ্যাঁ। ছেলে কেমন? খুব সুন্দর। আজকে ও সব সীমা অতিক্রম করে গেছে। আমার বিয়ে ঠিক করে চলে এলো। এবার আমি ওকে দেখাবো আলোলিকা কি করতে পারে। মহারাজের জয় হোক। তোমরা সবাই কি করছোটা কি? কোথায় আছে বিক্রমাদিত্য? আমি এখনো পর্যন্ত তার খবর কেন পাচ্ছি না? মহারাজ, আমাদের সৈন্য দলকে তামল প্রদেশে তন্ন তন্ন করে খুঁজছে। কতদিন? যখন ও তমল প্রদেশের বাইরে চলে যাবে তখন?
মহারাজ, আমি আপনাকে এগুলো দেখাতে চাই। এই আংটিটা তো বিক্রমাদিত্যের। আদেশ পালন হোক, আদেশ পালন হোক, আদেশ পালন হোক। এই বিক্রমাদিত্যের আংটি তোমার কাছে কি করে এলো? মহারাজ, এগুলো আমাদের সৈনিকেরা লুঠেরাদের কাছ থেকে পেয়েছে। অদ্ভুত ব্যাপার। আমার সেই শত্রু, যাকে শেষ করা আমার একমাত্র লক্ষ্য, সে আমারই তমল প্রদেশে, আর আমরাই তাকে খুঁজে পাচ্ছি না। মহারাজ, আমাদের আর 2 দিন সময় দিন। আর এক মুহূর্ত আমার সময় নেই। এবার বিক্রমাদিত্যকে আমি নিজে খুঁজতে যাব, নিজে খুঁজে বের করব, নিজে খুঁজে বের করব। আরে ভাই ভীমা, তুমি এবার এই ছোটখাটো কাজ রেখে দাও। এখন তোমার উপর আমি একটা গুরু দায়িত্ব দেব। হ্যাঁ, এবার আলোলিকার বিয়ের সমস্ত দায়িত্ব তোমাকেই সামলাতে হবে। গয়না, মিষ্টি, জামা কাপড়, এসব কিছুর দায়িত্ব এখন তোমার ওপরেই। দেখো, বিয়ে বাড়িতে অনেক কাজ, আমি তো শুধু তোমার উপরই ভরসা করি। সব কাজকর্ম ছেড়ে বসে পড়েছে তো? তোর মতো অলস আমি আজ পর্যন্ত আর দ্বিতীয় দেখিনি। ব্যাস, কাজ না করার কোনো একটা অজুহাত চাই। আরে বাবা, তুমি একটু শুনবে তো। আমি ওকে এই কাজ করতে বারণ করেছি। তুমি বাড়ির ব্যাপারে কোনো কথা না বললেই ভালো হবে। ও চাকরের মতো কাজ করবে। আরে শোনো না, আমি ওকে কাজের কথাই বলছিলাম। আলোলিকার বিয়ের সব দায়িত্ব আমি ভীমাকেই দিয়েছি। পাগল হয়ে গেছো তুমি? এই বিয়ের সমস্ত কাজ ওই ভীমা সামলাবে? দেখো, আমি তোমাকে বলে দিলাম, তুমি ওই সামান্য চাকরটাকে নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করো না, তাহলে চুপ করো। আজ কাকা প্রথমবার কাকার মতো কাজ করেছে। একটা কথা আর মুখ থেকে বেরোলে জিভ টেনে ছিঁড়ে দেবো। যাকে তুমি সামান্য চাকর বলছো না, আজ ওর জন্যই তোমার মেয়ের বিয়ে হতে চলেছে। না হলে রাজা সৈন্যরা তোমার জামাইকে ধরে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছিল, আর রাজকিশোরের মা তোমার মেয়েকে অপয়া আর অলুক্ষণে বলে অপবাদ দিয়েছিল। যদি ভীমা না থাকতো, তাহলে তোমার মেয়ে এই সমস্ত অপবাদ নিয়ে বাড়িতে বসে থাকতো। কেউ ওকে আর বিয়ে করতো না। ভীমা, আজ থেকে তুমি আর চাকর নও, তুমি আমার ছেলের মতো। আজ থেকে বিয়ের সব দেখাশোনা তুমিই করবে। শিপ্রামা, হ্যাঁ কাকা, তুমি ভীমার সঙ্গে গিয়ে সব কেনাকাটা করে এনো। ঠিক আছে।
যুবরাজ আদিত্য বর্ধনে, 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 যুবরাজ আদিত্য বর্ধনে। যুবরাজ আজ্ঞা দিলে রাজকার্য আমি শুরু করতে পারি। কিন্তু তার আগে আমি একটা ঘোষণা করতে চাই কাকা মহারাজ। আমি আমার বাবা মাকে খুঁজতে যাওয়ার সংকল্প করেই ফেলেছি। এই সিদ্ধান্তটা তো আপনি ভালোই নিয়েছেন। একবার আপনি প্রাসাদের বাইরে বেরোলে আর ফিরে আসতে পারবেন না। কারণ এক ভুল বারবার করে না। এটা তুমি কি বলছো যুবরাজ? যদি তুমি এভাবে চলে যাও তাহলে রাজ সিংহাসন তো আবার খালি হয়ে যাবে, আর উজ্জয়িনী অনাথ হয়ে পড়বে। কিন্তু আমি তো এইভাবে হাতের উপর হাত রেখে বসে থাকতে পারি না কাকা মহারাজ। আর পুত্র হিসেবে আমারও তো কিছু কর্তব্য আছে। তোমার পিতা সম্রাট বিক্রমাদিত্যর কাছে তার মাতৃভূমি তার প্রাণের চেয়ে অনেক প্রিয়। তাই জন্য এই সময় তোমার পুত্রধর্ম আর রাজধর্ম এটাই বলে যে তুমি এখানেই থাকো আর উজ্জয়িনীকে রক্ষা করো। যুবরাজ আদিত্য বর্ধনে জয় হোক। আপনাদের জন্য একটা সুখবর আছে। আমি খবর পেয়েছি যে মহারানী ভালো আছেন। আর উনি উজ্জয়িনীতে খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। যদি মহারানী এখানে ফিরে আসেন তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। মহারানী এখানে ফেরার আগেই আমাকে যা করার করতে হবে। ভীমা, একটু বলো তো এই ঘাগরাটা আলোলিকাকে মানাবে কিনা? তোমার যা পছন্দ হয় নিয়ে নাও। আরে দেখে চলতে পারো না? আরে কি দেখে চলতে পারো না? এক তো ছবিগুলো মাটিতে ফেলে দিলে, আবার উল্টে আমাকেই বলছো। এই তমল প্রদেশের লোকেরাই এমন, শিল্পকলার কোনো কদর করে না। রাজার সংস্কার প্রজাদের মধ্যেও ছড়িয়েছে। আর চন্দ্রসেন তো শিল্পকলার কিছুই বোঝে না। ওরকম ভাবে কি দেখছো আমার দিকে? রাজার কাছে আমার নামে নালিশ করবে? যাও গিয়ে করো। নালিশ আর কি করবে? একদিন নিজেই ওনার দরবারে চলে যাব। তুমি যাও যাও, নিজের কাজ করো। ভীমা, কত সুন্দর ছবিটা, তাই না? কি দাদা, আপনি এটা বিক্রি করছেন? আরে বেচবো আর কাকে, সময়টাই তো খারাপ যাচ্ছে। যদি উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্যকে পেয়ে যেতাম তাহলে ওনাকেই সব ছবি উপহার দিতাম, আর মহারাজ যা দিতেন তাতেই সন্তুষ্ট থাকতাম। কিন্তু মহারাজ বিক্রমাদিত্য যে কোথায় চলে গেছেন। আরে ভীমা, ভীমা দেখো কত সুন্দর হাঁসটা। এই ছবিটার কত দাম?
না না, এটা আমি বিক্রি করব না। কেন বিক্রি করবে না? আরে ছবি কেনা খুব একটা সহজ ব্যাপার নয়। ছবি যে কিনবে তার একটু বুদ্ধি থাকাও দরকার। আর আমি ছবি তাকেই বিক্রি করি যার ছবি সম্পর্কে জ্ঞান আছে। এই ছবিটাতে আমি আমার হৃদয়ের সমস্ত কথা তুলে ধরেছি, আর এই ছবিটা আমার সবচাইতে প্রিয় ছবি। চিত্রকর, আমি তোমাকে বলছি যে এই ছবিতে তুমি তোমার মনের কোন কথাটা লুকিয়ে রেখেছ। এটা তোমার মনের হাঁস, যে বহু জন্ম ধরে নিজের মুক্ত খুঁজছে। সেটা পাওয়ার পরেই এর আত্মা তৃপ্তি লাভ করবে। জানি না তুমি কে ভাই, কিন্তু তোমার এই কথাতে মহারাজ বিক্রমাদিত্যের কথা মনে পড়ে গেল। শিল্পকলার এত গভীর বোধ একমাত্র তারই আছে। আচ্ছা বেশ, আমার তরফ থেকে এটা একটা ছোট্ট উপহার ভেবে নাও। না, আমি এই ছবি উপহার নিতে পারি না। উনি এত ভালোবেসে ছবিটা দিচ্ছেন, তাহলে নিয়েই নাও। ওনার তরফ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন তোমার সাড়ে সাতির সেই দুঃসময় শুরু হতে চলেছে, যেখানে মানুষকে তার জীবনের কঠিন থেকে কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যেতে হয়।